কুষ্টিয়া সদর উপজেলায় চলতি মৌসুমে আমন ধানে বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হওয়ায় কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর ধানের লক্ষ্য ছিল 20,195 হেক্টর, যা ছাড়িয়ে গেছে। আধুনিক চাষাবাদ এবং উন্নত জাত ব্যবহারে কৃষকদের সন্তুষ্টি বাড়িয়েছে। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদন। কুষ্টিয়া সদর উপজেলায় চলতি আমন মৌসুমে কৃষকেরা বাম্পার ফলনের আনন্দে মুখরিত হয়েছেন। ঋতুর শুরুতে বৈরী আবহাওয়া কৃষকদের মাঝে উদ্বেগের সৃষ্টি করলেও মৌসুম শেষে ফলনের পরিসংখ্যান সেই দুশ্চিন্তাকে কাটিয়ে দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল 20,195 হেক্টর, কিন্তু বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে ধান চাষ হয়েছে, যার ফলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উপজেলা কৃষিবিদ রূপালী খাতুন জানান, উচ্চ ফলনশীল জাতের ব্যবহার, অনুকূল আবহাওয়া এবং নিয়মিত তদারকির ফলে এবছর ধানে বাম্পার ফলন হয়েছে। নতুন জাতের ধান ব্যবহার করার কারণে অনেক কৃষক আগের বছরের তুলনায় বেশি ধান পেয়ে খুশি হয়েছেন। এছাড়া রোগবালাই কম থাকায় উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক চাষাবাদ এবং উন্নত জাতের ব্যবহারকে উৎসাহিত করতে তারা নিয়মিত মাঠ পরিদর্শন, প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করেছে। চলতি মৌসুমের এই বাম্পার ফলন কেবল কৃষকদের জীবনযাত্রা উন্নত করবে না, বরং স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, এই উৎপাদন তাদের পরিবারের জন্য সরাসরি অর্থনৈতিক নিরাপত্তা এবং আগামী মৌসুমের পরিকল্পনায় আত্মবিশ্বাস যোগাবে। আমন মৌসুম রানিং ছিল, এখন প্রায় ধান কর্তন প্রায় শেষের দিকে। আমাদের এবার টার্গেট ছিল 20,195 হেক্টর এবং আমরা সেই টার্গেট পূরণ আমাদের হয়েছে আশানুরূপভাবে, এবং তার ফলন অত্যন্ত আশানুরূপ কৃষকের জানাচ্ছি। গত বছরও আমরা যে মাত্রার কথা বলছেন, সারা দেশের থেকে আমার কুষ্টিয়া সদর উপজেলার চিত্রটা আমি বলতে চাই ভিন্ন, কারণ আমরা গত বছরও আমরা একটা স্কোয়াড টিম গঠন করেছিলাম এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমরা একদম মৌসুমের শুরুতেই একটা স্কোয়াড টিম 15 সদস্যের স্কোয়াড টিম গঠন করেছি, যারা বিভিন্ন দলে ভাগ হয়ে আমাদের পুরা উপজেলায় তারা প্রতিনিয়ত মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছিলেন এবং কোথায় কৃষকের যে কোনো সমস্যায় তারা সাথে সাথেই তাদেরকে পরামর্শ দিয়েছেন, রোগবালাই বা পোকামাকড় বিষয় বা কি করলে তাদের আরো ভালো হবে, এইটা তারা মনিটরিং এর মাধ্যমে আমরা করেছি, যার কারণে কিন্তু আমাদের রোগবালাই বা পোকামাকড়ের এরকম কোনো আমাদের সমস্যা হয়নি এবং কৃষকরা স্যাটিসফাইড। মাছটা পোকার আক্রমণ তো হবেই, তো ধানের বিভিন্ন রকমের রোগবালাই এবং পোকামাকড় রয়েছে, তার মধ্যে মাজরাও একটি অন্যতম। তো এই ক্ষেত্রে পোকামাকড় বা রোগবালাই মানে এটা ন্যাচারাল, এটা হবেই, কিন্তু আমাদের যে কাজ সেটা এটা আমাদের কন্ট্রোলে রাখতে হবে। সেই কন্ট্রোলিং এর কাজটাই আমাদের পরামর্শ দিতে হবে এবং সেটা কৃষকরা সেই অনুযায়ী ব্যবস্থা নিলে তারা এর থেকে মুক্ত থাকবে। তবে আমরা কৃষকদেরকে সব থেকে যে ধান চাষের ক্ষেত্রে পরামর্শ দিতে চাই সেটা যে এই রোগবালাই বা পোকামাকড় থেকে যদি ধানের একটু প্রকোপ কমাতে চায় তারা, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে লাইন এবং লোগো পদ্ধতি অনুসরণ করে ধান লাইন এবং লোগো পদ্ধতি ধরেন ধানের চারা থেকে চারার দূরত্ব এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, একটা নির্দিষ্ট একটা দূরত্ব রয়েছে। এটা ধানের চারা থেকে চারার দূরত্ব 6 ইঞ্চি এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 8 ইঞ্চি, এবং এইভাবে আমরা 10 থেকে 12টা লাইন দেওয়ার পরে একটা 10 থেকে 12 ইঞ্চি বা 16 ইঞ্চি একটা মাঝখানে একটা 10-12 লাইনের পরে একটা ফাঁকা দিব, যেটাকে বলা হচ্ছে লোগো পদ্ধতি। ঠিক আছে, সেই লোগো পদ্ধতি যদি আমরা অনুসরণ করি এবং আমরা আরো একটা পদ্ধতি কৃষকদেরকে বলতে চাই, সেটা পার্সিং বা ইংরেজিতে পার্সিং, কিন্তু বাংলা ডালপালা পোতা, যেটা আপনি মাঠে দেখবেন অনেক জায়গায় ধানের ক্ষেতে পার্সিং করা থাকে, যাতে একটা নির্দিষ্ট মাপের বা খেতে ডালপালা পোতা। ডালপালা পুঁতে দিলে যে দেখা যায় যে আমরা এটা পার্সিং আবার 2 রকমের হয়, একটা লাইভ পার্সিং আর একটা ওই মৃত ডালপালা দিয়ে করা হয়। লাইভ পার্সিং যেমন ধনসা বা এরকম জাতীয় গাছ আমরা ধানের মাঠে যদি রোপণ করে দিই, সেখানেও গাছ বড় হলে সেখানে পাখি পার্সিংটা মূলত পাখি বসার ব্যবস্থা করে দিতে হবে। পাখি বসার যদি আমরা ব্যবস্থা করে দিই তাহলে ওই পাখি বসবে এবং ওই পোকামাকড়গুলো খেয়ে ন্যাচারালি আমরা এই পোকামাকড় দমনের একটা সুন্দর ব্যবস্থা করা আর কি। এটা যদি করা হয় এবং সেই সাথে
আমরা যদি লাইন লগো পদ্ধতি অনুসরণ করি সেক্ষেত্রে কিন্তু কৃষকের বিভিন্ন রকমের মানে কাজ সহজ হয়ে যায়, যেমন আগাছা দমন করা বা হচ্ছে সার দেয়া বা কীটনাশক স্প্রে করা, এগুলা হচ্ছে কৃষকের জন্য অনেক সহজ হয়ে যায় যদি লাইনে ধান রোপণ করে বা লগো পদ্ধতি অনুসরণ করে। আর সব থেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে আমরা যখন লাইন পদ্ধতি অনুসরণ করে ধান রোপণ করি তখন কিন্তু একটা আপনি চিন্তা করেন, একটা ফ্যামিলিতে যদি দুটো বাচ্চা থাকে কারোর, আর কারো যদি 5টা বা 10টা বাচ্চা থাকে, তাহলে কে সুযোগ সুবিধা বেশি পাবে? নিশ্চয়ই যার দুটো বাচ্চা আছে সে হলো সুযোগ সুবিধা বেশি পাবে। সেক্ষেত্রে ওই লাইন লগো পদ্ধতি অনুসরণ করে যদি আমরা ধানের চারা রোপণ করি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যার যতটুকু প্রয়োজন সে ততটা নিয়ে কিন্তু সে হচ্ছে বেশি ভালো ভাবে বেড়ে উঠবে এবং তাদের মধ্যে কম্পিটিশন কম হবে দেখে পরবর্তীতে কিন্তু ফলনটা বেশি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।